অবশেষে ফ্রাঙ্কো মাস্তাতুনো দেখিয়ে দিলেন যে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব কেন তার পেছনে এত টাকা খরচ করেছে। মৌসুমের শুরুতে শাবি আলোনসো অনেক আশা ভরসা করে ফ্রাঙ্কো মাস্তাতুনোকে রিয়াল মাদ্রিদে নিয়ে এসেছিলেন। রিভার প্লেটের হয়েও মাস্তাতুনো আউটরেজিয়াস ট্যালেন্টই দেখাচ্ছিলেন এবং তার খেলার স্টাইল দেখে মনে হচ্ছিল যে না, লিওনেল মেসি যাওয়ার পরেও হয়তো বা আর্জেন্টিনাকে সেরকম চিন্তা করতে হবে না, বিকজ ফ্রাঙ্কো মাস্তাতুনো ইজ কামিং। একই রকম লেফট ফুটেড খেলোয়াড়, একইভাবে ড্রিবলিং করতে পছন্দ করেন, স্পিড বাড়াতে কমাতে পারেন, আক্রমণ ভাগের দায়িত্ব নিতে পারেন, রাইট উইংয়ে খেললে সুন্দর মতো ভেতরে ঢুকে গিয়ে ক্রিয়েট করতে পছন্দ করেন। ছোটখাটো গড়নের নামও এম দিয়ে শুরু। সবকিছু মিলিয়ে মনে হয়েছিল যে না, মাস্তাতুনোই হয়তোবা লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি। রিয়াল মাদ্রিদে আসার পরে যে একদম খুবই দুর্দান্ত খেলা শুরু করেছিলেন ফ্রাঙ্কো মাস্তাতুনো, ব্যাপারটা সেরকম নয়। তবে শাবি আলোনসো কিন্তু তাকে সুযোগ দিচ্ছিলেন, কখনো স্টার্টার হিসাবে, কখনো বেঞ্চ থেকে গেম টাইম যথেষ্ট দিচ্ছিলেন। কিন্তু রিয়াল মাদ্রিদ আসার পর থেকে কেন জানি ফ্রাঙ্কো মাস্তাতুনো সেই স্পার্কটা আমাদেরকে দেখাতে পারছিলেন না। এটা হতে পারে তার বয়স কম বলে, এখনো মাত্র 18 বছর বয়স। তার 18 বছর বয়সের লাতিন আমেরিকান একটা তরুণ ইউরোপে এসেই যে একদম প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত খেলা শুরু করবে, এটা আসলে এক্সপেক্ট করাটাও একটু বাড়াবাড়ি হয়ে যায়। মরার ওপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয় ইঞ্জুরির কারণে বেশ কয়েকদিন উনি মাঠের বাইরে ছিলেন, যে সময়টাতে রিয়াল মাদ্রিদের টোটাল ল্যান্ডস্কেপটা বদলে যায়। আপনারা জানেন রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে বরখাস্ত হয়েছেন শাবি আলোনসো এবং তার জায়গায় এসেছেন আলভারো আরবেলোয়া। এখন যে কোচটা একটা তরুণ খেলোয়াড়ের উপর ভরসা রেখে সেই খেলোয়াড়কে একটা ভিন্ন মহাদেশ থেকে নিয়ে এসেছেন, সেই খেলোয়াড়টা যদি দেখে যে না, সেই কোচটাই ছাঁটাই হয়ে গিয়েছে, তার কনফিডেন্সের উপরে কিন্তু অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সো আমি ধরে নিচ্ছি ফ্রাঙ্কো মাস্তাতুনোর উপরেও ওই নেগেটিভ ইম্প্যাক্টটা পড়েছিল। কিন্তু মোনাকোর এগেইনস্ট ম্যাচে কিন্তু আমরা ওই জিনিসটার ছিঁড়ে ফোটাও দেখলাম না। আপনারা অফকোর্স ম্যাচটা দেখেছেন এবং ম্যাচটার মধ্যে ফ্রাঙ্কো মাস্তাতুনোর পারফরমেন্স দেখেছেন, তিনি গোল করেছেন এবং আক্রমণ ভাগের দায়িত্ব এমনভাবে নিচ্ছেন যেন তার খেলার স্টাইল দেখে মনে হচ্ছে তিনি কত বছর ধরে জানি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। 18 বছর বয়সের একটা তরুণ, তার ডিসিশন মেকিং, কখন কি করতে হবে, আক্রমণ ভাগে কখন পাস দিতে হবে, কখন ড্রিবল করতে হবে, কখন ইনসাইডে ঢুকে যেতে হবে, কখন 1 ভার্সেস 1 সিচুয়েশনে আউটসাইড ড্রিবল দিয়ে বাইরে চলে যেতে হবে, কখন ক্রস করতে হবে, কখন ইনভার্ট করতে হবে, সব কিছু উনি দুর্দান্তভাবে আমাদেরকে করে দেখিয়েছেন। 4-3-3 ফরমেশনে রিয়াল মাদ্রিদ নেমেছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের পায়ে যখন বল থাকছিল আমরা কিন্তু দেখছিলাম যথারীতি অরলান শোয়ামেনি পেছনে নেমে যাচ্ছিলেন এবং থার্ড সেন্টার ব্যাকের ভূমিকা পালন করছিলেন। সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকাতে ছিলেন জুড বেলিংহাম এবং আর্দা গুলার, এবং বলা হচ্ছিল যে রাইট ব্যাক এবং লেফট ব্যাকের ভূমিকা দেওয়া হয়েছে ফেদেরিকো ভালভার্দে এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকে, কিন্তু রিয়ালের পায়ে যখন বল থাকছিল তখন কিন্তু তারা মোটামুটি ওয়াইড মিডফিল্ডারের ভূমিকায় পালন করছিলেন। সো দ্যাট মেড রিয়ালস ফরমেশন কাইন্ড অফ 3-4-3। এখন এটাও সত্যি কথা যে মোনাকো কিন্তু অত বেশি প্রেশার দিচ্ছিল না রিয়াল মাদ্রিদকে। রাইট উইঙ্গার হিসেবে শুরু করলেও তিনি যেহেতু বেসিক্যালি আমার কাছে মনে হয় একজন নাম্বার 10, সো অলওয়েজ ইনভার্ট করে ভিতরে ঢুকে যেতে চেয়েছেন, এবং ইনভার্ট করে যখন ভেতরে ঢুকে যেতে চাচ্ছিলেন তখন কখনো কখনো আর্দা গুলার বা কখনো কখনো ফেদেরিকো ভালভার্দে ওভারল্যাপিং করে তাকে ভেতরে ঢুকতে সাহায্য করে দিচ্ছিলেন। এ পর্যন্ত ইউরোপে ফ্রাঙ্কো মাস্তাতুনোর যতগুলোই খেলা দেখেছি আমার কাছে মনে হয়েছে হি ইজ সামবাডি হু নিডস আ লট অফ কম্বিনেশন টু থ্রাইভ। তিনি কিন্তু রিভার প্লেটে যেরকম ড্রিবল করতেন, যেরকম স্পিড বাড়াতেন কমাতেন, রিয়াল মাদ্রিদে এসে ওরকম ড্রিবলিং কিন্তু দেখছি না। বরং তার পাস দেওয়ার যে টেকনিক্যালিটি, তার যে পাস দেওয়ার দক্ষতা, সেটা বরং আরও উন্নত হয়েছে। কখন কোন পাসটা ছাড়তে হবে, শর্ট পাস দিতে হবে নাকি লং পাস দিতে হবে, এই জিনিসটা, এই ডিসিশন মেকিং ক্ষমতাটা তার উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। রিভার প্লেটে আমরা যেরকম তাকে অনেক বাড়তি ড্রিবলিং করতে দেখতাম, এখন কিন্তু অত বেশি বাড়তি ড্রিবলিং করছেন না। ফলে তার খেলার স্টাইল দেখে হয়তো অত বেশি আই ক্যাচিং বলে মনে হচ্ছে না, কিন্তু হি হ্যাজ বিন ভেরি এফেক্টিভ। মানে কোনো কিছুই বাড়তি করছেন না। সো 18 বছর বয়সের একটা ছেলের এই যে ম্যাচিউরিটি, তাও আবার ইউরোপের রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে, এই ম্যাচিউরিটিটাই কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে যে না, এই ছেলেটা কয়েক বছর পর বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্যতা রাখে। আপনি ফার্স্ট গোলটার দিকেই চিন্তা করুন। মিডফিল্ডের সাইডলাইন থেকে আর্দাগুলার একটা টাচে বলটা ফ্রাঙ্কো মাস্তাতুনোর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। ফ্রাঙ্কো মাস্তাতুনো বলটা ততক্ষণ পর্যন্ত দখলে রাখলেন ওই রাইট হাফ স্পেসের জোনগুলোতে, বলটা নিয়ে ততক্ষণ পর্যন্ত থাকলেন যতক্ষণ না পর্যন্ত ফেদেরিকো ভালভার্দে এবং কিলিয়ান এমবাপ্পে বক্সের মধ্যে ঢুকে না যাচ্ছিলেন। ওই সময়টার মধ্যে তিনি মোনাকোর অন্তত 2 থেকে 3 জন খেলোয়াড়কে অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসলেন। ফলে বক্সে ঢোকার জন্য স্পেস পেলেন ফেদেরিকো ভালভার্দে এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। এই যে ডিসিশন মেকিং পাওয়ারগুলো, এই ম্যাচিউরিটি 18 বছর বয়সে কিন্তু সব খেলোয়াড়ের আসে না। অ্যান্ড আরেকটা জিনিস আমার কাছে মুগ্ধ করেছে, সেটা হলো গিয়ে হিজ ওয়ার্ক রেট। টায়ারলেসলি যতক্ষণ খেলেছেন ততক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ি করেছেন, ওঠানামা করেছেন, প্রেসিং করে গিয়েছেন। রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডদের কাছ থেকে আমরা প্রেসিং জিনিসটা সচরাচর কিন্তু দেখে অভ্যস্ত নই, স্পেশালি ফরওয়ার্ডটার নাম যদি কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়র হয়। কিন্তু ফ্রাঙ্কো মাস্তাতুনো ফ্রন্ট লাইনের অংশ হিসেবে যে পরিমাণ প্রেস করেন, যে পরিমাণ দৌড়াদৌড়ি করেন, এই জিনিসটা অনেক বেশি রিফ্রেশিং লাগে দেখতে, এবং এই জিনিসটা আর্জেন্টিনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ
বলে আমার কাছে মনে হয়। সো এই যে তার প্রেস করার যে ক্ষমতা, এবং উনি যে রাইট উইঙ্গার হওয়া সত্ত্বেও মাঝখানে ঢুকে যাচ্ছেন, মিডফিল্ডে নেমে যাচ্ছেন অনেকটা, এবং ফেদেরিকো ভালভার্দেকে ওভারল্যাপ করার সুযোগ দিয়ে দিচ্ছেন, এই জিনিসটা দেখে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাকে পরবর্তী মেসি বলা হলেও তিনি সাবেক আরেকজন খেলোয়াড়ের ভূমিকাও কিন্তু দুর্দান্তভাবে পালন করতে পারেন যদি তাকে সেভাবে প্লেস করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে রিয়াল মাদ্রিদ যখন লা ডেসিমা জিতলো, লা ডেসিমা জেতার পেছনে কার্লো অ্যানচেলত্তির একটা ট্যাকটিক্স খুবই আন্ডাররেটেড, যে জিনিসটা অনেকে বলেন না। সেই সিজনে আনহেল ডি মারিয়া প্লেড অ্যাজ আ মিডফিল্ডার, অ্যাজ আ বক্স টু বক্স মিডফিল্ডার। 4-3-3 ফরমেশনে দুজন মিডফিল্ডারের সঙ্গে লেফট সেন্ট্রাল মিডফিল্ডারের ওই জায়গাটাতে, ওই নাম্বার 8-এর ভূমিকায় আনহেল দি মারিয়া খেলতেন, এবং তার যেহেতু ওই রকম ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স রয়েছে, ওই পজিশনে খেলার জন্য কোন কোন গুণ থাকা দরকার সে প্রত্যেকটা গুণই যেহেতু তার রয়েছে, তিনি কিন্তু লেফট সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় তখন দুর্দান্ত খেলতে পারতেন। শুধু তাই নয়, আমরা কিন্তু দেখেছি যে 2012-13-14 এই সময় আর্জেন্টিনার হয়েও আনহেল দি মারিয়া অনেকগুলো ম্যাচ কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায় খেলেছিলেন। আমার কাছে মনে হচ্ছে যে আরবেলোয়া যদি কখনো কখনো চান তাহলে কিন্তু ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে মিডফিল্ডের, রাইট সেন্ট্রাল মিডফিল্ডের ও সকল জায়গাগুলোতে কিন্তু খেলতে দিতে পারেন। তার আরেকটা জিনিস খুব ভালো মতো উন্নতি করতে হবে, সেটা হলো তার শুটিং। তার শুটিংয়ে এখনও দুর্বলতা রয়েছে বলে আমার কাছে মনে হয়। তিনি যেহেতু লেফট ফুটেড প্লেয়ার, আমরা এক্সপেক্ট করবো যে লেফট ফুটে তিনি বেশ কয়েকটা দুর্দান্ত গোল করবেন। কালকের ম্যাচে আমরা যে জিনিসটা দেখলাম যে উনি লেফট ফুটে গোল করার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু ইভেনচুয়ালি সেই জিনিসটা গোলে রূপান্তরিত হচ্ছে না, অফ টার্গেট শট হচ্ছে অনেক। সো এই জিনিসটা যদি উনি আস্তে আস্তে আরো বেশি প্র্যাকটিস করেন, তাহলে আই গেস গুণাবলীর মধ্যে শুটিং জিনিসটাও ঢুকে যাবে, এবং ওই জিনিসটা অনেক বেশি দরকার। বিকজ উনি যে সকল জোনগুলোতে অপারেট করেন, সেই জোনে উনি যেহেতু বারবার ইনভার্ট করে ঢুকে যেতে চাচ্ছেন, তখন তার লেফট ফুট ইউজ করে ওই টপ কর্নার বরাবর শুট করার অভ্যাসটা গড়তে হবে, যদি তিনি তার নামের পাশে গোলের সংখ্যা যদি বাড়াতে চান। তো দিন শেষে ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে এই বিশ্বকাপে লিওনেল স্কালোনি বা রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া দি মারিয়া বানান নাকি পরবর্তী লিওনেল মেসি বানান, সেটা দেখারই আগ্রহ থাকবে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে মাস্তান্তোনোর খেলার স্টাইল আপনার কেমন লাগছে। লেটস হ্যাভ এ ডিসকাশন।